তপু বর্মন বসুন্ধরা কিংস 1 কোটি টাকার উপর। বাংলাদেশের ফুটবলে ফোকাসটা হতে হবে প্লেয়ারদের উপর, হয় হচ্ছে কর্মকর্তাদের উপর। দেখেন লাস্ট 4-5 বছর আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম পড়ে আছে। কোচও কিন্তু হাই প্রোফাইলের লেভেলেরই হতে হবে। মোহামেডান আবাহনী দেখেন এখন পর্যন্ত আর একটা হোম ভেন্যু করতে পারেনি। ফুটবল ক্লাব চালাচ্ছে, তারাই একমাত্র ফুটবল ফেডারেশন চালাতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভের স্পোর্টস টাইমের এই শো থেকে। সাথে আছি আমি নাসিমুল হাসান। আমাদের আজকের বিষয় হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশ। আপনারা জানেন যে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র। তার জন্য সবাই অপেক্ষা করছে। অফিসিয়াল কাগজপত্র যা আসে তার সবকিছু ঠিক করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর এই বিষয়ে আমাদের আজকের আয়োজনের অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান আমিরি ও বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার মার্কেটিং আহমেদ সাহেব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। হামজা চৌধুরী অপেক্ষায় এখন গোটা বাংলাদেশ। উনি এলে বাংলাদেশ ফুটবলের মানে কি হবে, ইম্প্যাক্টটা কি? না, ইম্প্যাক্ট তো অলরেডি একটা আমার কাছে মনে হয় যে অলরেডি পড়ে গেছে। কারণ হামজা আসার পরে মানে আসবে যেটা যে নিউজটা কনফার্ম হয়েছে এবং তার যে কাগজপত্রগুলি যখন ফিফা অ্যাপ্রুভাল করে ফেলেছে তারপর থেকে কিন্তু যদি মিডিয়াতে দেখেন এখন কিন্তু আমার কাছে মনে হয় যে পুরো স্পোর্টস বাংলাদেশের হামজাকে নিয়েই কিন্তু আসলে আলোচনা। তো এটাই তো আসলে বড় একটা ইম্প্যাক্ট। ওভারঅল ব্যাপারটা হয়েছে যে হামজাকে আনার পরে আসলে এই ইম্প্যাক্টটা ধরে রাখতে পারবো কিনা আমরা, সেইটা হলো আসলে মেইন বিষয়। হামজা আসবে, খেলবে, বাংলাদেশ দলকে একটা লম্বা সময়ের জন্য সার্ভিস দেবে, এটা তো আসলে আমরা সবাই ধরে নিচ্ছি। বাট মেইন ব্যাপার হলো যে আসার পরে কিন্তু আরও কিছু কাজ আছে। সেই কাজগুলি আসলে আমরা এখান থেকে কিভাবে করব সেইটা যদি প্রপার করতে পারি, যে আমার কাছে মনে হয় যে একটা ইম্প্যাক্ট পাবে। বাট একজন প্লেয়ার আসলে মাঠের পারফরমেন্স চেঞ্জ করে দিতে পারবে না খুব রাতারাতি, এটা আমি বলতে পারি। বাট যেটা হয় যে তার সাথে যে প্লেয়াররা যারা খেলবে আর কি, চতুর্থ প্লেয়াররা যদি তাকে অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সাপোর্ট করতে পারে, আমার কাছে মনে হয় যে একটা ইম্প্যাক্ট তো পড়বে। সারা পৃথিবীতেই পড়ছে। আপনি দেখেন ফ্রান্স জাতীয় দল যদি দেখেন, আমি যদি এশিয়ার কথাই বলি, আমি যদি আমাদের এশিয়াতেই দেখেন, আপনি রিসেন্টলি ইন্দোনেশিয়াকে দেখেন। ইন্দোনেশিয়া দেখবেন যে তারা লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে কিন্তু দুর্দান্ত করছে, বিকজ তারা সব ইমিগ্রেন্ট প্লেয়ার, তাদের বংশোদ্ভূত প্লেয়ার বা তাদের লিগে খেলা প্লেয়ারদেরকে কিন্তু তারা রেজিস্ট্রেশন করেই কিন্তু খেলাচ্ছে। সুতরাং লিটাক মালয়েশিয়াতে। সুতরাং হামজার ব্যাপারটা হলো যে হামজা সাথে সাথে আমাদের যে আরও কিছু প্লেয়ার কিন্তু রয়ে গেছে, তারাও যদি এর সাথে ইনক্লুড হতে পারে তখন একটা স্ট্রং জাতীয় দল হবে। বাট হামজা একার সাথে এই জাতীয় দলকে অবশ্যই একটা ভালো একটা শেপে নিয়ে যাবে আমরা আশা করি। বাট এটা তাকে সময় দিতে হবে। প্লাস যেটা হয় যে আমরা খুব প্রেশার আমরা আসলে তাকে খুব বেশি প্রেশার না দিয়ে ফেলি, কারণ হি ইজ ভেরি প্রফেশনাল। আপনি তো মার্কেটিং এর লোক, হামজা আসলে বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিং ভ্যালুটা যে বাড়বে, এটা কি ইউজ করতে পারবে আমাদের বাফুফে? হামজা আসলে অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বজুড়ে বিভিন্ন জায়গা থেকে আর কি অনেক ফোকাস, অনেক মানুষের রিয়াকশন, অনেক মানুষের চোখ এদিকে। তো এখন অবশ্যই এই যত বেশি মানুষ ইন্টারেস্টেড ফিল করবে, ব্র্যান্ডগুলোও কিন্তু সেদিকেই আসা শুরু করবে। তো ইন এ ওয়ে ওইভাবে দেখলে হামজার জন্য অনেক বড় বড় ব্র্যান্ডই বাংলাদেশে ইনভেস্ট করার চেষ্টা করবে। প্লাস বাংলাদেশেই অনেক বড় বড় ব্র্যান্ড যারা কিনা এখনও ফুটবলে হয়তো ইনভেস্ট করেনি বা আগে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারা হয়তো আবার ব্যাক করতে পারে। সেই প্রফেশনাল মার্কেটিংটা কি বাফুফের আছে কিনা, এইটাই হচ্ছে দেখার বিষয়। কারণ এখন পর্যন্ত আমাদের যে এক্সপিরিয়েন্স, যে গত 10 বছরে যদি আপনি বাংলাদেশের ব্র্যান্ডিং বা মার্কেটিং দেখেন ফুটবলে, সেক্ষেত্রে কিন্তু ওরকমভাবে কোনো খুব মানে নোটেবল কোনো ছিল না। তো এখন যে জিনিসটা হতে হবে যে বাফুফের মার্কেটিং বা বাফুফের পুরো ব্র্যান্ডিং ডিভিশনটাকেই প্রফেশনালি কাজ করতে হবে। কারণ আপনি যখন দেশ এবং বিদেশে বাইরের কোম্পানি সবার সাথে, ধরেন এখন কিন্তু নাইকি অ্যাডিডাসও চলে আসতে পারে, যেটা কিনা কখনো এর আগে সম্ভব ছিল না। তখন এরা যদি আসে, এরকম টপ লেভেলের কোম্পানির সাথে ডিল করতে গেলে আপনাকে ওইরকম প্রফেশনাল হতে হবে। তারা যদি টাকা দেয়, পৃষ্ঠপোষকতা করে, তাহলে ফিডব্যাক চাবে, তারা সুযোগ সুবিধা চাবে, যে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ চাবে যেটা কিনা অন্যান্য ব্র্যান্ডের থেকে বেটার হবে। এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে নিজেদের জায়গাটাও বুঝে আগাতে হবে, আবার যে কিনা ইনভেস্ট করছে তার জায়গাটাও বুঝে এটা মাঝামাঝি একটা জায়গায় পৌঁছাতে হবে। সো এখানে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে, প্লাস কমিউনিকেশনের ব্যাপার আছে। আর ফুটবলের বিভিন্ন যে মার্কেটিংয়ের জায়গাগুলো যে আছে সেগুলো সম্পর্কে আর একটু ভালো ধারণা থাকতে হবে। তো আগে যেটা হয়নি সেটা এখন হুট করে অনেক বেশি
জানতে হবে, করতে হবে, বুঝতে হবে। তো এটা একটা চ্যালেঞ্জিং জায়গা হতে পারে, বাট সম্ভাবনার জায়গা অনেক প্রচুর। সেই প্রপোজালগুলো তৈরি করতে হবে। জি, এখানে কন্ট্রাক্টের বিষয় আছে, পেমেন্ট কিভাবে হবে বা কি পরিমাণে ব্র্যান্ডিংটা কতটুকু পর্যন্ত দিবে, এটাও তো একটা বিশাল ব্যাপার। এমনি হামজার মতন একজন ইন্টারন্যাশনাল ফুটবলার বাংলাদেশে আসছে, আমরা কি তার সারফেসটা দিতে পারবো? মানে সে যে প্র্যাকটিস বা অনুশীলনে অভ্যস্ত। না, ইটস ডিপেন্ড অন আসলে মানে আমরা আসলে ওকে কতদিন আগে পাচ্ছি, আমরা আসলে মানে কত সময় ধরে ওকে পাচ্ছি, ইটস ডিপেন্ড অন। কারণ ও কিন্তু ওই আহ, আহ, যে উইন্ডোগুলি থাকবে, ও চাইলে কিন্তু এক সপ্তাহ আগে আসতে পারবে না। ও হয়তো 48 আওয়ার্স আগে বা একদিন আগে এসে কিন্তু ম্যাচ খেলে আবার চলে যাবে। এখানে এমন না যে ও 1 মাস আগে ক্যাম্প করবে এসে বা এখানে থাকবে, এরকমের না। ইটস ডিপেন্ড অন আসলে আমাদের কোচিং স্টাফরা আসলে ওকে কীভাবে ইউজ করবে, অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে কোন ফরমেশনে খেলবো। কারণ হামজা লেস্টার সিটিতে যে সিস্টেম অফ প্লেতে খেলে, ওর সাথে আসলে এখানে ওর অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করবে, ইটস ডিপেন্ড অন আসলে কোচের পুরো টেকনিক্যাল যে মানে কমিটিটা থাকবে, যে স্টাফটা থাকবে, তারা আসলে হামজাকে নিয়ে আসলে কীভাবে প্ল্যান করবে, এবং তার সাইডে যে প্লেয়াররা থাকবে তাকে আসলে তারা কতটা সাহায্য করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম হামজার ব্যাপারটা হচ্ছে যে হামজা যে প্যাটার্নে ফুটবল খেলে, ওইটা আসলে আমাদের বাকি যে প্লেয়ার আছে তার সাথে আসলে রপ্ত করতে পারবে কিনা, এটা কিন্তু খুব বড় একটা কিন্তু ইম্প্যাক্ট ফেলবে ম্যাচের পারফরমেন্সে। কারণ লেস্টার সিটিতে এখন রুডবান নিস্টলরায় তাকে কিন্তু দেখবেন গতকালকে তাকে দেখান রাইট ব্যাকে নামানো হয়েছে, আবার অনেক সময় সে সেন্টার মিডফিল্ডার হিসেবে শুরু করে। তার কিন্তু বিশেষ কিছু গুণ আছে, সেইগুলি আসলে আমরা মাঠের পারফরমেন্সে কাজে লাগাতে পারবো কিনা। আমার কাছে মনে হয় যে হামজা আসলে তো ডেফিনেটলি পারফরমেন্সে কিছুটা হলেও তো আমাদের দল অ্যাপ্রিসিয়েট হবে ইন দ্য ফিল্ড। সুতরাং ওইটা ডিপেন্ড করে কোচিং স্টাফদের উপর, হামজার সাথে কমিউনিকেশনও বাকি প্লেয়ারদের। সো এইটা যদি ঠিকঠাক থাকে আমার কাছে মনে হয় যে মাঠে পারফরমেন্স অবশ্যই কিছুটা হলো আমার বাংলাদেশের তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটাই তো অনেক কিছু বলতে। ডেফিনেটলি। এবং হামজার আর একটা বড় প্লাস পয়েন্ট আছে, ও কিন্তু লেস্টার সিটিতে কিছু কিছু সময় ক্যাপ্টেনশিপও করেছে, ওই লিডারশিপটাও কিন্তু সে জানে। এবং আমার কাছে মনে হয় যে এখানে এসে খেললে হয়তো তাকে ক্যাপ্টেনও দেওয়া হতে পারে। সুতরাং এটাও কিন্তু একটা দলের জন্য ওরকম মোটিভেটেড হবে, আমি জানি না ঠিক। বাট হামজার ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা কি তাকে ইন্ডিয়ান ম্যাচের আগে পাচ্ছি? অবশ্যই আমাদের তো 25 তারিখে যে এগেনস্ট ইন্ডিয়ার যে ম্যাচ আছে এশিয়ান কাপ বাসে পাবে, সেখানেই সে প্রথম ম্যাচ খেলবে, যেহেতু তার কোনো ছাড়পত্রের এখন আর কোনো সমস্যা নেই। এবং ওই সময়টা তো আসলে ফিফারও একটা গাইডলাইন থাকবে। ডেফিনেটলি লেস্টার সিটি যদি তাকে অ্যাপ্রুভ করে, অবশ্যই ওই সময় আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ওইটাই হয়তো তার প্রথম ম্যাচ অফিসিয়ালি বাংলাদেশ দলের হবে। ইন্দোনেশিয়া যেমন লিগে যারা খেলে সেই প্লেয়ার গুলাকে তারা নিয়ে নিয়েছে, তা আমরা কি আপনাদের বসুন্ধরা কিংসের রবসন কিংবা মিগেল এদের সাথে কথা বলতে পারি না এরা আমাদের দেশে খেলতে চায় কিনা? এরকম যদি ন্যাচারালাইজ করার ক্ষেত্রে, মানে ধরেন বিদেশি প্লেয়ারকে দেশি প্লেয়ার বানানোর ক্ষেত্রে, এইখানে যেই প্রবলেমটা হচ্ছে যে এদেরকে একটা সবার প্রথমে পাসপোর্ট নিতে হবে বাংলাদেশে। এখন আগে দেখতে হবে যে বাংলাদেশের সরকারের যে নিয়মাবলী, জটিলতা আছে, যে প্রথমে কিন্তু পাসপোর্ট ছাড়া কিন্তু ফিফা কোনো কথা বলবে না। তো যার জন্য যেটা করতে হবে যে এরা আদৌ কি পাসপোর্ট পাবে কিনা, সেই ক্রাইটেরিয়াগুলো মানে আমাদের বাংলাদেশ সরকারের ক্ষেত্রে ফুলফিল করছে কিনা সেটাকে দেখতে হবে। যদি পাসপোর্ট পায়, দেন তারা কত বছর ধরে খেলছে সেই হিসাবটা আছে। না, আপনাদের ওই যে প্লেয়ারটা বাংলাদেশের পাসপোর্ট প্রথম পেল, সে এলিটা কিংসলে, হ্যাঁ, তার পাসপোর্ট পেতে তো অনেক 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 কষ্ট করতে হয়েছিল। কিন্তু তার ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে সে বাংলাদেশি একজন মহিলাকে বিয়ে করেছিল, যার কারণে তার প্রসেসটা আর একটু সহজ হয়ে গেছিল। কিন্তু আপনি যদি ধরেন যে মিগুয়েলের কথা বলেন বা আপনি যদি দিয়াবাতের কথা বলেন, তারা কিন্তু ওরকম কোনো রিলেশন এরকম কিছু নাই। তো তাদেরকে সম্পূর্ণ যে জিনিসটা করতে হবে যে তাদেরকে একটা নাগরিকত্ব নিতে হবে। বাংলাদেশে এরকম প্রসেস খুব খুব কম হয়, মানে কালে ভাদ্রে হয়তো 1-2টা হয়েছে, যেটা কিনা আমরা জানি না। তো এখন এই প্রসেসটা কেমনে করে পারমিশন নিয়ে পাসপোর্ট পাবে, সেটাই একটা দেখার বিষয়। বাট এখানে যে জিনিসটা হতে পারে যে হ্যাঁ, বিদেশে যেরকম হামজার মতন বাংলাদেশি ধরেন বাই ব্লাড রিলেশন যারা কিনা আছে, তাদের ক্ষেত্রে আমরা সহজেই এই ইকুয়েশনটা করতে পারি। বাট শুধুমাত্র কিন্তু যদি আমরা এরকম প্রবাসী বাংলাদেশিদেরকেই যদি আমরা শুধু জায়গা করে দিই, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবল সাস্টেনেবল হবে না। এটা হবে একটা শর্টকাট, 5 বছরের জন্য আপনার ন্যাশনাল টিমটা ভালো হবে, আপনি ম্যাচ হয়তো জিতবেন, পয়েন্ট পাবেন, র্যাঙ্কিং হয়তো বাড়তে পারে। বাট এইটা কোনো সাস্টেনেবল না যে আপনি 10-15 বছর পরে কিন্তু যখন ওরা সার্ভিস আর দিতে পারবে না, তখন কিন্তু একটা ফাঁকা শূন্যস্থান তৈরি হবে। তো এই জন্য একই সাথে আপনার এই বংশোদ্ভূতদেরকে মানতে হবে, আবার একই সাথে একাডেমিও করতে হবে, যাতে বাংলাদেশে যারা আছে তারা যাতে আস্তে আস্তে ফুটবলের ডেভেলপমেন্টটা হয় এবং তারা যেন পাইপলাইনে প্লেয়ার থাকে। তো দুইটার একটা যোগসাজশ থাকতে হবে, চালু রাখতে হবে। জি খেলতে আগ্রহী কিনা। জি জি আপনি ইন্ডিয়া যদি দেখেন, ইন্ডিয়া কিন্তু হচ্ছে আপনার ওদের কিন্তু ওই দ্বৈত নাগরিকত্বের সুযোগটা নেই, যার কারণে যেটা হয় যে প্রবাসী যে ভারতীয়রা পুরো বিশ্বে ছড়িয়ে আছে, তারা কিন্তু ইন্ডিয়ান পাসপোর্টটা পায় না, এবং যার কারণে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আপনি কোনো বংশোদ্ভূত প্লেয়ার দেখবেন না।
তো ইন্ডিয়া যেটা করছে ওরা ওদের পুরো দেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন রকমের এই ধরেন আর্সেনালের ফুটবল একাডেমি বা রিয়াল মাদ্রিদের ফুটবল একাডেমি, এই একাডেমিগুলো করছে। ওরা হয়তো এখন নেক্সট 10 ইয়ার্স হয়তো কোনো রেজাল্ট পাবে না, কিন্তু এরপরে কিন্তু একসাথে বহুত প্লেয়ার পেয়ে যাবে। ইন্ডিয়ার উপরে ফিফার চোখ আছে, বাংলাদেশের উপরে তো এখনো ওই জিনিসটা। হ্যাঁ, কিন্তু সেই চোখটা করার জন্য তো আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকেও তো সেরকম ভাবে দেখাতে হবে। বাজারটা বাংলাদেশটা এখন তৈরি করতে পারিনি। জি, এখন এই হামজা সুযোগে এই বাজারটা করার একটা সুযোগ আছে, কারণ হামজা মতন প্লেয়ার খেলছে, ফিফাও নজর দিবে। এখন এই জিনিসটা ধরেন আপনি বুঝতে পারছেন, ফুটবলার এমএলএ বুঝতে পারছেন, বাফুফের যারা কর্মকর্তা তারা তো সব লেথুর, কারণ তারা তো এইগুলো বুঝতে চাইলেও বুঝে না। এখন যে জিনিসটা হচ্ছে হামজাকে ম্যানেজ করতে গিয়ে তারা যদি একটু বুঝে এবং এটা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে যদি একটু আগে এগিয়ে নিয়ে আসে, তাদের একদম টোটালি প্রফেশনাল একটা সেটআপে যেতে হবে। জি, প্রফেশনাল সেটআপ ছাড়া কোনো সম্ভব না। দিয়াবাতের তো একটা চান্স আছে, দিয়াবাতের চান্স হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে, বাট ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এলিটা কিংসলে যেভাবে যত সহজে পেয়েছে, দিয়াবাতে ইটস নট ইজি, কারণ দিয়াবাতে কিন্তু বিয়ে করেছে ভিয়েতনামে। সুতরাং তার এখানে খেলেছে হয়তো 5-6 বছর, বাট পাসপোর্ট পাওয়া ভেরি ডিফিকাল্ট, এবং তার আগ্রহ কতটুকু আছে, ফুটবল ফেডারেশন আসলে তার সাথে কোলাবোরেশন কতদূর, সব কিছু কিন্তু খুব ভালো একটা স্ট্রং অবস্থায় যে আছে তা কিন্তু না। এবং ভাইয়া যেটা বলছে ইজ ভেরি অনেস্ট, যে মানে এই ধরনের প্লেয়ার খেলা তো রিসেন্টলি আপনি খুব সহজেই হয়তো কিছু রেজাল্ট পাবেন, সাফ ফুটবল চ্যাম্পিয়ন হবেন, এশিয়ান কোয়ালিফাইতে হয়তো কিছু ভালো করতো, বাট আমাদের কিন্তু ওই দিকগুলির দিকে ফোকাস দিতে হবে যে আমরা পাইপলাইনে কোয়ালিটি প্লেয়ার তৈরি করছি কিনা। আমাদের জাতীয় দলে কিন্তু এখন কোয়ালিটি প্লেয়ার একদম কিছুই নাই। ইন্ডিভিজুয়ালি 2-1 প্লেয়ার যে ম্যাচ উইনিং প্লেয়ার, যে গোল বের করে ম্যাচ জিতেই নেবে, বা লাস্ট মালদ্বীপ আসছে, খুব কষ্ট হয়েছে আমার একটা ম্যাচ আসছে একটা জিতছে, মানে এটা ইজ ভেরি ডিফিকাল্ট। হয়তো হামজা আসবে, হামজার সাথে হয়তো আরও 2-1 প্রবাসী প্লেয়ার আসবে, এসে হয়তো রিসেন্টলি কিছু হয়তো সাকসেস দিবে, বাট লং টার্মের জন্য কিন্তু আমাদের পাইপলাইনে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে, প্লেয়ার বলিনি কোয়ালিটি প্লেয়ার, আমাদের কিন্তু প্লেয়ার যারা তৈরি করে ওইখানে কিন্তু অনেক ল্যাকিংস আছে। আমরা কারা ট্রেনিং সেশন করাই, কারা প্লেয়ার তৈরি করে, তাদের স্ট্যান্ডার্ড কী অবস্থা আছে, ওইগুলি কিন্তু আমরা খেয়াল করি না। প্লেয়ার কিন্তু আসতেছে, কোয়ালিটি প্লেয়ার কিন্তু নাই। আপনি দেখেন জাতীয় দল এখন বর্তমান বাংলাদেশে যে জাতীয় দল হচ্ছে, সবাই জাতীয় দলে খেলে, লিগে একটা ম্যাচে ভালো খেলে সে জাতীয় দলে কল পেয়ে যাচ্ছে, ইটস ভেরি ইজি টু বি অনেস্ট, এবং এটা আমাদের জাতীয় দলকে কিন্তু স্ট্যান্ডার্ডটাও কমিয়ে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম কোচিং স্টাফ যদি দেখেন, আমার কাছে মনে হয় ইটস নট আপ টু দ্য মার্ক। আরও হাই প্রোফাইল কোচ দরকার আমাদের এখানকার জন্য, যদি শর্টকাট আপনি রেজাল্ট চান। জাতীয় দলকে আপনি রেজাল্ট দিবেন, কোচ থাকবে, রেজাল্ট দিতে না দিতে পারলে তাকে চলে যেতে হবে, তাকে সময় দেওয়ার সুযোগ নেই। সময় দিবেন কাদেরকে? যারা ইয়ুথ নিয়ে কাজ করবে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, তাদেরকে আপনি 10 বছর সময় দেন, বাট জাতীয় দলকে সময় দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের কিন্তু এই প্রপার প্ল্যানগুলি আমাদের একদম নেই, এবং কাবরেরা আমার কাছে মনে হয় না যে সিস্টেম অফ প্লেতে খুব ভালো চেঞ্জ আনছে বা দলটাকে খুব ভালো একটা স্কুল কোচ না। আমি ওই দদুল ওই সমালোচনা করব না, হি ইজ অলসো গুড কোচ, বাট আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় দলে আমাদের আরও বিবেচনা করা উচিত কোচিং স্ট্যান্ডার্ড মেনটেন করার দিক থেকে, কারণ আমাদের কোচিং স্টাফ আমার কাছে মনে হয় না জাতীয় দলের জন্য ইজ গুড এনাফ। আমাদের কোচিং স্টাফ যেহেতু এখন রিসেন্টলি কিন্তু কোচদের রেনু করা বা নতুন কোচ আনার কিন্তু একদম খুব কাছাকাছি, এই ডিসেম্বর মাসে কিন্তু এটা আপনাকে কনফার্ম করতে হবে। সুতরাং এই যেহেতু বিএফএ নতুন প্রেসিডেন্ট আসছে আর কি, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো, এবং ন্যাশনাল যে ম্যানেজমেন্ট কমিটিটাও কিন্তু তার কাছে কোচের ব্যাপারটা কিন্তু তাকে খুব ভালোভাবে ইনশিওর করতে এবং বুদ্ধি করে কিন্তু তাকে একজন ভালো কোচ নিয়োগ দিতে হবে। নট অনলি একজন কোচ, তার সাথে যে সাপোর্টিং কোচিং স্টাফ আছে, সারা পৃথিবীতেই দেখবেন হেড কোচের সাথে যারা সাপোর্টিং কোচ থাকে, বেঞ্চে বসে থাকে, তারা কিন্তু মেইন কাজ করে। অ্যাট দ্য সেম টাইম যে অ্যাসিস্ট্যান্ট কোচ, সে কিন্তু পুরো ম্যাচটা অ্যাসিস্ট করে, ম্যাচ রিড করে কোথায় কি হচ্ছে। আমাদের এখানে মনে হয় যে হেড কোচকে অ্যাসিস্ট্যান্ট কোচের আসলে প্রপার ম্যাচ রিড করে গাইডগুলি দিতে পারে কিনা, এগুলি অনেক ডিটেলস আলাপ আলোচনা, আমরা কিন্তু এগুলি নিয়ে কেউ কথা বলি না, যার কারণে দেখবেন আমরা যে ম্যাচগুলি খেলি ওখানে গিয়ে কিন্তু দেখবেন যে ম্যাচে অনেক ভুলগুলি হয়, আমরা ধরতে পারি না, ম্যাচ হেরে আসি। আদারওয়াইজ ছোটো টিমগুলির সাথে আমরা কিন্তু পারি না। মালদ্বীপ দেখেন রিসেন্টলি খেলে গেছে, মালদ্বীপের কিন্তু 1 বছর ধরে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে নেই, বাট আমাদের সাথে কিন্তু ডমিনেটিং ফুটবল খেলে গেছে। 2টা ম্যাচে একটা আমরা হেরেছি, একটা জিতেছি, বাট 2টা ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। সুতরাং এগুলি কিন্তু আপনাকে খুব ভালোভাবে চিন্তা করতে হবে। কাতার বিশ্বকাপে আমার কথা হয়েছিল কোচ মিলোনোভিচ, মানে যুগোস্লাভিয়া কোচ, মানে সে আফ্রিকার ফুটবলটাই চেঞ্জ করে দিয়েছে। এই কোচরা এখন ফ্রি আছে, এদিকে বাংলাদেশ হাত দেয় না কেন? না, যেটা বললাম হাত দেয় না কেন সেটা আমি এখান থেকে বলতে পারবো না। হাত যাদের দেওয়া উচিত তাদের কোচিং স্টাফ সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় একটা প্যানেল তৈরি করা উচিত। দ্যাটস দ্য সেম যে টিডি, যে মানে টেকনিক্যাল ডিরেক্টর যে রয়েছে, তার একটা বড় কনসার্ন থাকতে হবে। এখন সে আসলে কিভাবে প্রেসিডেন্টের সাথে কোলাবোরেশন করছে বা সিলেকশনের ক্ষেত্রে কিভাবে চুজ করছে সেটা আমি ঠিক জানি না, বাট আমার কাছে মনে হয় ক্যাপাবল মানুষ দরকার যারা কোচিং স্টাফ তৈরি করবে। কারণ কোচ বাংলাদেশ সারা পৃথিবীর ফুটবলই কিন্তু বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, সো কোচ সিলেকশনে যদি আপনি ভুল করে থাকেন,
আপনার টিম কিন্তু কলাপস করবে এবং সেখানে ভালো করার কোনো সুযোগ নেই। কারণ ফুটবলে কোচ ইজ মানে তাই সেই কিন্তু আসলে মেইন সেটআপটা তৈরি করে, গেম প্ল্যানটা কিন্তু সেই তৈরি করে, ট্রেনিং সেশনগুলি কিন্তু সেই তৈরি করে। সুতরাং কোচিং স্টাফ চুজ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমার কাছে মনে হয় কাবরেরা যেহেতু লম্বা সময় ধরে একটা ভালো সুযোগ পেয়েছে, তেমন কোনো কিছু সাকসেস দেখাতে পারেনি, বাট কিছু ম্যাচও সে ভালো করেছে। বাট আমাদের রিসেন্টলি এখন সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষটা জাতীয় দল রেজাল্ট করুক, সেটা সাব ফুটবল চ্যাম্পিয়ন হোক আর এশিয়ান কাপে গিয়ে ভালো করুক, ওইটা যখন আপনার হবে, দেখেন হামজার ব্যাপারটা ভাইয়া বলেছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস আছে। এক আছে হামজা এখানে আসার পরে হামজার ইন্ডিভিজুয়াল স্পন্সর হয়তো অনেক হবে, বাট বাংলাদেশ দল কি পাচ্ছে সেটা কিন্তু দেখেন জামাল একটা বড় ব্র্যান্ড ছিল কিন্তু, বাট হিজ ইন্ডিভিজুয়াল, জামালের কারণে কিন্তু জাতীয় দল কিন্তু কোনো ভ্যালু অ্যাড হয়নি, বাট হামজার কারণে কিন্তু হওয়ার সুযোগ আছে। বাট সেই সুযোগটা তৈরি করবে কারা? বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে মার্কেটিং টিম রয়েছে, আমি জানি না ঠিক, বাট এগুলি নিয়ে কাজ করা উচিত প্রপারলি। না এখন তো বসুন্ধরার ইমরুল সাহেব আছেন, ফাহাদ, এরা তো মার্কেটিং সম্পর্কে ভালোই বোঝেন। ফাহাদের নিজেরই একটা মার্কেটিং কোম্পানি আছে, সুতরাং তারা নিশ্চয়ই এই জিনিসটা অনুধাবন করবেন। না, এটা আমি যেটা বললাম যে আমি জানি না ফুটবল ফেডারেশন আসলে মার্কেটিং সাইটটা কারা দেখে, কারণ এখন খুব ইজি, কারণ হামজা আসার পরে যে নিউজ যেভাবে যে হাইপ ক্রিয়েট হয়েছে, এটা যদি আমরা ক্যাশ না করতে পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। এবং এটা তো অলরেডি নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীতে। অস্কার ব্রুজেনকে যদি ইস্ট বেঙ্গল থেকে আনতে পারে, না আমি অস্কার হিজ ভেরি, আমি বলবো যে সত্যি কথা, আমাদের এইখানকার জন্য অস্কার হিজ ভেরি ভেরি এনাফ, মানে গুড এনাফ, মানে সে চিনে এবং সে এখানকার অ্যাডজাস্টমেন্ট বুঝে সে প্লেয়ারদের কিভাবে হ্যান্ডেল করতে। অস্কার দেখেন বসুন্ধরা থেকে সরে গেছে, বসুন্ধরার আপনার অবস্থানটা দেখেন, একটা দলকে কিন্তু 5 বছর চ্যাম্পিয়ন করা ইজ কন্টিনিউ, ইজ নট এ জোক। যত ভালো প্লেয়ার হোক, আপনি ম্যানচেস্টার সিটি দেখেন কি এখন কলাপস করছে, অনেক ভালো প্লেয়ার আছে কেন? বাট সিস্টেমটা যদি ঠিক না থাকে তখন কিন্তু ওই মাঠের পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে কিন্তু ওখান থেকে একটা বড় ম্যাচ রিডিং বা ধরেন যে কোন সময় কোন ডিসিশনটা নিতে হবে, যেটা এমনি ভাই বলছিল যে আমাদের মানে কোনভাবে যে এক্সপার্ট টেকনিক্যাল যে কিনা কাবরেরাকে পিছন থেকে হেল্প করবে, এটার অনেক ল্যাকিংস আছে। কারণ কি আমরা অনেক ম্যাচে দেখতে পাচ্ছি যে কাবরেরা ঠিক যখন সাবস্টিটিউট করা দরকার সাবস্টিটিউট করছে না, বা যেই প্লেয়ারকে সাবস্টিটিউট করা দরকার সেই প্লেয়ারকে সাবস্টিটিউট করছে না। এরকম কিন্তু অনেক রকমের প্লেয়ার চয়েস করা বা প্লেয়ার পিক করা বা কোন সময় কোন ডিসিশনটা নিবে, কাকে খেলাবে। একটা ডাচ কোচ আসছিল, ওর সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ছিল না, ও খুব ভালো ছিল, রেনে কোস্টার। না ভালো ছিল, এটা তো আসলে পাঁচটা আমরা তখন জাতীয় দলে খেলতাম, বাট এখন আমার কাছে মানে আরো হাই প্রোফাইল কোচের দিকে নজর দেওয়া উচিত। কারণ ওই যে দিন শেষে যেটা আবার ওই যে এমনি ভাই বলছিল যে ক্রিকেট আর ফুটবল তো এক জিনিস না, তো ক্রিকেটে ধরেন যে অনেক বেশি জাতীয় দলে খেলার সুযোগ থাকে, কিন্তু ফুটবলে পুরো বছরই হয়তো 6টা থেকে 8টা ম্যাচ খেলতে পারবে। তো আপনার এই 6টা থেকে 8টা ম্যাচ খেলার আগে প্রিপারেশনটা সারা বছর ধরেই থাকতে হবে, এমনভাবে যে খেলার মধ্যে থাকবে প্লেয়াররা, কোচ আনার জন্য যে পরিমাণ অর্থ দরকার সেইটা তো এখন বাফুফেকে এখন তো, কারণ এখন কিন্তু আপনি প্রিমিয়ার লিগের প্লেয়ারকে আপনার দলে খেলাবেন, এই জন্য আপনার কোচও কিন্তু হাই প্রোফাইলের লেভেলেরই হতে হবে। তো এখন তাকে ম্যানেজ করতে জানতে হবে যে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ারকে আমি কিভাবে ম্যানেজ করে এই টিমের মধ্যে রাখবো। সেখানে দিন শেষে আপনি যদি দেখেন মরিনো বলেন বা গার্ডিওলা বলেন, ওরা কিন্তু বসে বসে ছক কাটে না, ওরা কিন্তু বেসিক্যালি তার পিছনে পুরো একটা ব্যাকরুম স্টাফ থাকে, ও শুধু লাস্টে ফাইনাল ডিসিশনটা গার্ডিওলা বা মরিনো নেয়, কিন্তু সে তার ব্যাকরুম স্টাফের উপরে অনেক বেশি ভরসা করে। ডিসিশনগুলো বা রিকমেন্ডেশনগুলো ওই ব্যাকরুম স্টাফ থেকে আসে, ফাইনাল ডিসিশন গার্ডিওলা বা মরিনো দেয়, যার কারণে তারা কিন্তু গার্ডিওলা বা মরিনো তাই করে তার 5টা কোচ। এটা তো ভাইয়া যেটা বলছে, আপনি জানেন এশিয়ার সাউথ এশিয়া এবং আসিয়ান কান্ট্রিগুলি লাইক থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওদের কোচিং স্টাফ দেখবেন ওরা আইপ্যাড নিয়ে বসে থাকে, ওরা ম্যাচ দেখে না কিন্তু ওরা ভিডিও ওরে পুরো ম্যাচটা রিড করার পরে ওরা পিং পয়েন্টগুলি কিন্তু হেড কোচকে বলে যে এই প্রবলেমগুলো হচ্ছে, রাইট ব্যাকে এই প্রবলেম করছে, মিডফিল্ডের এই জায়গাটা প্রবলেম হচ্ছে, ওরা কিন্তু সাথে সাথে ইনস্ট্রাক্ট করে এবং পরবর্তী সেকেন্ড হাফে গিয়ে কিন্তু ওরা ওইগুলি নিয়ে কাজ করে। সুতরাং কোচিং স্টাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি সারাক্ষণ খেলা দেখলেন এই হেড কোচের সাথে সাথে আপনি তাকে কিছু অ্যাসিস্ট করতে পারলেন না, তো এটা কিন্তু এটা জাতীয় দলের ক্ষেত্রে না, ক্লাব ফুটবল, আমাদের ক্লাব ফুটবলের কালচারই তো এটা তৈরি হয়নি, যার কারণে কি হয় আমরা জাতীয় দল বারবার ফেল করি। আমাদের ক্লাব ফুটবলের তো কোনো স্ট্রাকচারই নাই, আপনি লিগের যে ম্যাচ হয় কোনো মানে যে যেমনি পারতেছে খেলতেছে, বাট এই সিস্টেম যতদিন চেঞ্জ না হবে, হামজা হয়তো আসলে হাইপ ক্রিয়েট হবে, হয়তো কিছু ম্যাচ ভালো খেলবো, বাট লং রানে ফুটবল চেঞ্জ হবে না, লং রানে ফুটবল চেঞ্জ হবে না। আমরা যখন এই হামজার দিকে গেলাম, এটা কিন্তু সেই পাকির আলীর আমলে গেলাম না কেন, তখন তো অনেক প্লেয়ার সুযোগ ছিল,
না দলিল ভাই যেটা বলছেন ওই ওই যদি সিস্টেমটার কথা বলেন তখন এখানে আমি বলবো যে মোহামেডান আবাহনীর অনেক ডাইভার্স ছিল বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্টে। মোহামেডান আবাহনী দেখেন এখন পর্যন্ত তার একটা হোম ভেন্যু করতে পারেনি। মোহামেডান আবাহনী চাইলে একাডেমি করতে পারতো, সেকেন্ড টিম করতে পারতো। মোহামেডান আবাহনীর বহুত হোম কিছু ভেন্যু সুযোগ অনেক ছিল। সুযোগ ছিল, বসুন্ধরা যেটা রিসেন্টলি করে দেখেছে লাস্ট 5-6 ইয়ার্সে। তো দেখেন এগুলি কিন্তু মোহামেডান আবাহনীর কাছে ডাল ভাত ছিল আমি বলবো। মোহামেডান আবাহনী কোনো ব্যাপারই ছিল না। মোহামেডান আবাহনীকে টাকা দেওয়ার জন্য মানুষ বস্তা বস্তা টাকা নিয়ে বসে থাকতো, বাট মেইন ইয়েটা ছিল যে তাদের ওই অনেস্ট জায়গাটা ছিল না। আদারওয়াইজ মোহামেডান আবাহনী কিন্তু বাংলাদেশের ফুটবল একটা বড় একটা হাইপ ক্রিয়েট করতো। বসুন্ধরা আজকে যে যে পলিসিটা তৈরি করে ফেলেছে, যে হাইপটা তৈরি করে ফেলেছে, মোহামেডান আবাহনী আরো 20 বছর আগে করতে পারতো যদি চায়, তাহলে কিন্তু আজকে ঘরোয়া ফুটবলের অবস্থা এরকম হতো না। জি 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 হ্যাঁ, যে জিনিসটা ওই সময় তো ধরেন যে এত বেশি ঢাকা কেন্দ্রিক মানুষ ছিল না, তখন কিন্তু অনেক জায়গা জমি ছিল যেখানে কিনা তারা বড় করে ট্রেনিং গ্রাউন্ড করতে পারতো, বা একটা ক্লাব যে একটা টেন্ট যেটা হয়, যেটা কিনা এখন ধরেন যে আবাহনীর হয়তো একটা ট্রেনিং গ্রাউন্ড আছে কিন্তু একটা স্টেডিয়াম ওইরকম ভাবে কিন্তু নাই, বা মোহামেডানের একটা ছোট একটা ট্রেনিং গ্রাউন্ড আছে কিন্তু কিন্তু আলাদা স্টেডিয়াম নাই। এখন ধরেন আবাহনী যদি ধানমন্ডিতে একটা স্টেডিয়াম তৈরি করতো, তখন যেই মানে ইন্টারেস্টটা ধানমন্ডির লোক এটাকে ওন করতো, বা ধরেন মতিঝিল পাড়ায় যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরেও যদি আরেকটা স্টেডিয়াম শুধু মোহামেডানের নিজস্ব থাকতো, তাহলে কিন্তু ওইখানে খেলা দেখার জন্য কিন্তু সবাই অ্যাটলিস্ট আসতো এক সপ্তাহের একটা দিন। তাহলে হতো কি ফুটবলের এই যে কালচারটা এটা সবসময় চলতো। 80-র দশকে কিন্তু কালচারটা ঠিকই ছিল, দর্শকটা কিন্তু সবাই ছিল। মোহামেডান আবাহনীতে যে সকল কর্মকর্তারা এসেছিল তারা শুধু নিতে চাইতো ক্লাব থেকে, তারা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যে ভাবনাটা, সেই ভাবনাই তাদের ছিল না। থাকলে তো এমনি যেটা বললো মোহামেডানকে আমরা যেটা দেখেছি অনেক কিছু করতে পারতো তারা। মানে এরশাদ সাহেব তাদেরকে জায়গা দিতে চেয়েছিল, জেনারেল মইনুল দিতে চেয়েছিল, আর বিএনপির সময় তো তারা চাইলেই পারতো। আমরা এখন দেখেন বসুন্ধরা কিংস এর এক্সাম্পল দিই, এক্সাম্পল হওয়া উচিত ছিল মোহামেডান আবাহনী। আবাহনী হ্যাঁ, মোহামেডান আবাহনী এক্সাম্পল হলে কি হতো, বাকি যে ক্লাব ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা, তারাও কিন্তু ওই পথে হাঁটতো। হ্যাঁ হাঁটতো। এখন কিন্তু আমাদের একটা প্রফেশনাল সিস্টেম হতো। হ্যাঁ, সেটাপে চলে যেত, তাহলেই হয়ে যেত। আমরা এখন ওই যে লিগের সময় ভেন্যু খুঁজতে হয়, হ্যাঁ গাজীপুর, কুমিল্লা, ময়মনসিংহ, তখন তো আর ভেন্যু খুঁজতে হতো না, সবার এক একটা হোম ভেন্যু হয়ে যেত। আপনি অনেক কিছু করতে পারতেন। আপনার যখন ভেন্যু থাকবে নিজের, আপনার যখন ট্রেনিং ফ্যাসিলিটিস থাকবে, আপনার যখন প্লেয়ার থাকার জায়গা থাকবে, তখন তো আপনার শুধু ওই সিনিয়র টিম না, তখন আপনার জুনিয়র টিমদের রেগুলার বসুন্ধরা এখন 2-3টা একাডেমি অলরেডি স্টার্ট করে দিচ্ছে, বিকজ তাদের সেই ফ্যাসিলিটিস আছে। তো মোহামেডান আবাহনী এটা করলে এখন প্লেয়ার পাইপলাইনে শুধু প্লেয়ার না, কোয়ালিটি প্লেয়ার কিন্তু তৈরি হয়ে যেত, মানসম্মত প্লেয়ার, যেটা ইন্ডিয়ার এখন কোনায় কোনায় দেখা যায় বিশ্বের বড় বড় একাডেমিগুলো চলে আসছে। বাইচুং ভুটিয়ার মতন প্লেয়ারেরই ধরেন একাডেমি আছে প্রায় কয়েকটা প্রদেশে। তো ওর একটা নামকে কেন্দ্র করে যেভাবে করে একাডেমি তৈরি হচ্ছে, এবং ধরেন যে ওই ব্র্যান্ডের উপরে বেস করেই কিন্তু সব বাচ্চারা সবাই খেলতে যাচ্ছে। বাংলাদেশের ফুটবলারদের টাকা পয়সা দেখেই তো ভারতের ফুটবলারদের টাকা পয়সা বাড়লো। ওই সময় তো সবচেয়ে বেশি রমরমা ছিল আমাদের এই বাংলার এই ফুটবলে। এদের বলতেই তো ওদের বড় বড় তারকারা কায়সার এত টাকা পায়, সাব্বির এত টাকা পায়। না, বাংলাদেশের প্লেয়ার এখনো কিন্তু টাকা পায়, হয়তো এটা মানুষ কম জানে। তবু বর্মন, বসুন্ধরা কিংস 1 কোটি টাকার উপরে, সোহেল রানা 1 কোটি টাকার উপরে তারা রিইনভেস্ট করতে হবে। মানে আপনি টাকা কামালে শুধু নিলেই হবে না, ওটাকে রিইনভেস্ট করলে জিনিসটা বাড়বে। তো ওইটাই আর কি। এটারও তো একটা ইভ্যালুয়েশন হওয়া উচিত, যে একটা প্লেয়ার 1 কোটি টাকা পায়, তার পারফরমেন্সটা ওই 3 মাসে কতটা দিল সে না দিল। হ্যাঁ, ওই পারফরমেন্সগুলো ইভ্যালুয়েট করার মতনও ধরেন যে ওই রকম টেকনোলজি থাকতে হবে। ধরেন ইপিএলে, ইংলিশ প্রিমিয়ার লিগে যেটা হচ্ছে, আপনি হামজা নামার পরে ম্যাচ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে আপনি জানতে পারছেন ও কয়টা পাস দিয়েছে, ও কয়টা ড্রিবল করেছে, কত কিলোমিটার দৌড়েছে। তো এইগুলো তো ধরেন যে হাতে লিখে হয় না, এগুলো যেন টেকনোলজি লাগে। সেই টেকনোলজির জন্য আপনার ইনভেস্টমেন্ট লাগবে। শুরু করেছিল ফর্টিস, হ্যাঁ 40 সাইফ স্পোর্টিং এগুলো শুরু করেছিল। যে তো এগুলো শুরু করে এগুলো কি কন্টিনিউ করতে হয়। এটা 1 বছরে তো আপনি রেজাল্ট পাবেন না। আপনি যখন টানা 3 বছর 4 বছর ধরে দেখবেন যে একটা প্লেয়ার কত কিলোমিটার দৌড়াচ্ছে, কতগুলো পাস দিচ্ছে, ড্রিবল করছে, গোল দিচ্ছে, অ্যাসিস্ট করছে। এটা তো একদম অনেক সত্যি। বাংলাদেশে 1 কোটি টাকা দেওয়ার কোনো স্পন্সর নাই, আমার মতে নাই, ক্রিকেটেও নাই। আমার মতে স্পন্সর আছে, কিন্তু স্পন্সরদেরকে যে জিনিসটা বলে ইংলিশে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমি আজকে 10 টাকা দিব, আমি 10টার এগেনস্টে আমাকে দেখাতে হবে যে আমি 20 টাকা পাচ্ছি, বা আমার সুযোগ সুবিধাগুলো ওইরকম হতে হবে, তাহলে আমি 10 টাকা দিব। ডেলিভারির পলিসিতে চলে গেলে যে ওই টিভিতে আমি বিজ্ঞাপন দিব, আমার ফিডব্যাক কি? হ্যাঁ, তো এখন এখানে সবচেয়ে বড় প্রোডাক্ট হচ্ছে ফুটবল, এবং এই প্রোডাক্টের সবচেয়ে বড় নায়ক হচ্ছে ফুটবল প্লেয়াররা। কিন্তু আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় যে ফুটবল প্লেয়ারদেরকে আমরা ফোকাস করি না। প্রোডাক্ট আমরা 90 মিনিটস, বা এই যে এখানে 11 জন প্লেয়ার খেলছে 90 মিনিটসে, এইটা নিয়ে আমাদের মাতামাতি কম।
প্লেয়ারদেরকে আমাদের ফোকাস কম, আমাদের ফোকাস হচ্ছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, নির্বাচন কবে। আপনি এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আজকে ইংলিশ ফুটবল যে অ্যাসোসিয়েশন, এটা প্রেসিডেন্টকে আপনি বলতে পারবেন না। আপনি হয়তো বলতে পারবেন, আপনি অনেক জ্ঞানী মানুষ, কিন্তু আমি আরো 100 জনকে জিজ্ঞেস করলে 90 জন বলতে পারবে না, বা 99 জনই বলতে পারবে না। এখানে কিন্তু আপনি আজকে আমি জিজ্ঞেস করি ইংল্যান্ড টিমের ক্যাপ্টেনকে, আপনি এক বাক্যে বলে দিতে পারবেন হ্যারি কেন, কিন্তু এখানে কিন্তু ওইটাই, যত ফোকাস কিন্তু সম্পূর্ণ প্লেয়ারের উপরে। এখানে এখানে এখন যদি বলি আপনাকে যে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্টকে, তাও আপনার কিছুক্ষণ চিন্তা করতে হবে, কিন্তু বায়ার্ন মিউনিখের ক্যাপ্টেনকে আপনি একবারে বলতে পারবেন। তো এখানে জিনিসটা যে বাংলাদেশের ফুটবলে ফোকাসটা হতে হবে প্লেয়ারদের উপর, হয় হচ্ছে কর্মকর্তাদের উপর। বায়ার্ন মিউনিখ ক্লাবে যখন পরিদর্শনে গেলাম, তাদের স্ট্রাকচারও তো অনেক হাই, তাদের তো যে স্টেডিয়ামে আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস, আমি জানি না সারা পৃথিবীতে এরকম আছে কিনা, দেখেন আমাদের ক্লাবগুলির অফিসিয়ালি কিন্তু ফুটবল ফেডারেশন রিলেটেড, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় কনফ্লিক্ট তৈরি করে। আমি জানি না ঠিক, আমি জানি না পৃথিবীতে এগুলো আছে কিনা, আমি হয়তো খোঁজ নিই না, আমি সত্যি কথা বলতে পারবো না। এটা কিন্তু আমাদের দেশের ফুটবল আর একটা ক্ষতির কারণ আমি নাম ধরে বলবো না, সামহাউ বিগত দিন অনেক বছর ধরে যখন ফুটবল খেলেছি তখন থেকে এখন পর্যন্ত আমি দেখেছি যে ক্লাব না সরকারের আমলে না, এটা হয়েছে যে ক্লাবের অফিসিয়ালরা যখন ফুটবল ফেডারেশন রিলেটেড হয় তখন তার ক্লাবের প্রতি তার একটা সিম্পিটি ডেফিনেটলি থাকবে। এটা এখন আমি যখন ওই 2000 সাল থেকে আমার যখন ফুটবল খেলেছি তখন থেকে দেখেছি। গত বছরগুলোতে আমি দেখতাম একটা টিমের ম্যানেজার সে রেফারিরে প্রভাবিত করতো ম্যাচ বাই ম্যাচ। এটা আপনার সবসময় এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই কারণেই এই টার্মটা আছে, এই কারণেই ওয়ার্ল্ড ওয়াইড বা বলেন যে ফিফাও বলেন সবসময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে সোচ্চার, যে আপনি যদি যে কিনা ডিসিশন মেকার সেই যদি প্রভাবিত করে তাহলে কিন্তু আপনার কোনো কিছুই ডেভেলপমেন্ট হবে না। এর জন্যই তো ওরা ওদের একটা কোম্পানিকে দিয়ে দেয় লিগটা। হ্যাঁ, এখন এখানেই প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের কালচারটাই সবসময় এভাবেই চলে আসছে, যে যারা কিনা ফুটবল ক্লাব চালাচ্ছে তারাই একমাত্র ফুটবল ফেডারেশন চালাতে পারবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। আপনার হওয়া উচিত যে আচ্ছা ঠিক আছে, যারা ক্লাবের বাইরে আছে তারাই কিন্তু একমাত্র নিউট্রাল ডিসিশনটা নিতে পারবে, যে আচ্ছা ধরেন যে সে আজকে ধরেন যে ফর এক্সাম্পল আপনি হচ্ছে কোনো ক্লাবে নাই, আপনি যখন একটা সিচুয়েশনকে দেখবেন আপনি দুই পক্ষের কথা শোনার চেষ্টা করবেন, কিন্তু আজকে যদি আমি ফর এক্সাম্পল কোনো XYZ ক্লাবের হই এবং সে যদি ওই সিচুয়েশনের মধ্যে থাকে, আমি স্বভাবতই একটু যাব। এটার কারণেই হইতেছে একটা জিনিসটা আমি বলবো, এটা খুব বড় একটা ইস্যু। মানে প্রফেশনাল কাঠামো শুধু ক্লাব না, ফেডারেশনের কাঠামোটারও আগে তৈরি করতে হবে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি দেখেন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলি বসুন্ধরার ভেন্যুতে, বসুন্ধরা মাঠ আছে, আমরা খেলতে পারছি, হ্যাঁ, বসুন্ধরাকে ধন্যবাদ দিতেই হবে। বাট দেখেন লাস্ট 4-5 বছর আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম পড়ে আছে, আমাদের মেইন যে ফুটবলের স্টেডিয়াম, এইটা কত বড় ক্রীড়া পরিষদ বলে দিচ্ছি, মানে এইটা যে ফুটবলের কত বড় ক্ষতি, এটা তো হয়তো আমরা কথাতে হয়তো খুব ছোট মনে হচ্ছে, বাট এটা সবাই যাইতেও চায় না যাওয়ার দরকার নেই, তো আমরা ওটা ইউজ করবো কেন? আর ওরা তো বসুন্ধরা তো আমাদেরকে হেল্প করছে, এটা তো আমি বলবো যে তাদের থ্যাংক ইউর উপরে অনেক কিছু দিত, বাট এটা না, লস না, বসুন্ধরার লাভ, বসুন্ধরার মার্কেটিং হচ্ছে, বসুন্ধরার দর্শক আসছে, বসুন্ধরা সবকিছুই পাচ্ছে, বাট বসুন্ধরা হেল্প করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বাট আপনি দেখেন লাস্ট 4-5 বছর বঙ্গবন্ধু স্টেডিয়াম অ্যাবসেন্স, আপনি কোথায় খেলবেন? আপনার লিগের ম্যাচ আপনি যে কোথায় গিয়ে খেলতেছেন, আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি আয়োজন করতে পারছেন না, আপনি টুর্নামেন্টগুলি করতে পারছেন না। দেখেন বাংলাদেশের এইটাই একটা সমস্যা, যতগুলো স্টেডিয়াম সবই হচ্ছে NSCর আন্ডারে। এখন এখানে সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়, NSCর আন্ডারে যেরকমগুলো স্টেডিয়াম, সে ইচ্ছা করলে মানে ক্রিকেট যেরকম একেবারে ডেডিকেটেড ফর ক্রিকেট, ওখানে কিন্তু আর কোনো খেলা হয় না। এটা ক্রিকেট সৌভাগ্যবান বলা যায় যে আরাফাত রহমান কোকুর মতন একজন কর্মকর্তা ক্রিকেটে ছিল, তিনি তার মাকে বলে ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম ভেন্যু করে দিয়েছেন। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো ওই লেভেলের কর্মকর্তা নাই। যারা বিগত দিনে ছিল তাদের বিরুদ্ধে শুধু অর্থ চুরির অভিযোগ এগুলাই নিয়ে তারা তো প্রাইম মিনিস্টারের খুব কাছাকাছি ছিল। শুনলাম স্পেন বাংলাদেশকে একটা স্টেডিয়াম করে দেওয়ার কথা ছিল, 2% ইন্টারেস্টে, কই সেটাও তো করা হলো না। তো এটার জন্য যেটা হয় যে NSCর আন্ডারে থাকে, এবং NSCর আন্ডারে থাকলে সেটা জাস্ট ডেডিকেটেড ফুটবলের জন্য স্টেডিয়াম এখন পর্যন্ত কিন্তু কোনোটাই অফিসিয়ালি চিঠি কেউ পায়নি, যার কারণে হয় কি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল খেলা ঠিকই চলে, কিন্তু যখনই আবার সরকারি লেভেলের কোনো অনুষ্ঠান হয় সেটাও কিন্তু এই ফুটবল মাঠের উপর দিয়েই হয়।
তো এখন এভাবে যদি চলতে থাকে তাহলে যে জিনিসটা হয় যে ফুটবলের মাঠ সরকারি অনুষ্ঠান না, পলিটিক্যাল দলেরও অনুষ্ঠান হয়। তো যে জিনিসটা যে আপনার এরকম মাঠ যখন ফুটবলের জন্য যে প্লেয়ারদের জন্য যে মাঠটা, সেটাকে সবসময় সংরক্ষণ করতে হয়, সবসময় ওটাকে নার্চার করতে হয়, ওটাকে খেয়াল রাখতে হয়। তো এখন ধরেন গত 5 বছর ধরে আমাদের বাংলাদেশের জাতীয় ফুটবল দল আমাদের জাতীয় স্টেডিয়ামে খেলতে পারছে না। এইখানে খেলতে পারছে না বলে ধরেন 20,000-এর মতন দর্শক আরও ঢুকতেই পারছে না। তো এই 20,000 দর্শক যদি ঢুকতো, এর মধ্যে যদি পারফরমেন্সগুলো ভালো হতো, স্টেডিয়ামে খেলা হলে দর্শক উন্মাদনা অনেক বেশি হয়ে থাকে এবং ভেন্যু কাছাকাছি মানুষজন যেতে পারে। হ্যাঁ, কিন্তু এখন এখানে সমস্যাটা যে আপনি এখানে এই যে জটিলতাটা যে এনএসসির সাথে কি জিনিসটা হবে, কিভাবে করবে, এবং মাঠগুলোকে ধরেন যে একটা বঙ্গবন্ধু যদি কাজ যেহেতু হচ্ছে, অন্য একটা ডিস্ট্রিক্টে একটা ভালো স্টেডিয়াম ডেডিকেটেড ফুটবলের জন্য দেওয়া উচিত ছিল। যে আপনি যে স্টেডিয়ামে হাত দেন না কেন দেখবেন মাঝখানে একটা পিচ আছে, এবং যখন পিচটাকে উঠাতে হয় তারপরে মাঠটাকে তৈরি করতে হয়, তো এভাবে করে তো ফুটবলের সারফেসটা ক্রিয়েট হয় না। তো এই কারণে ইন্টারন্যাশনাল টিমগুলো এসে কিন্তু এখানে খেলতে খুব একটা বেশি চাবে না। তো আমরা বাংলাদেশের ধরেন যে ক্লাব ফুটবল আপনি তো চালাতে পারবেন, কারণ এখানে ইন্টারন্যাশনালে কোনো মানে হস্তক্ষেপ নাই। কিন্তু যখনই আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবেন তখন তো আপনার ওরকম একটা মাঠ লাগবে, যার কারণে এখন আপনার হয় সিলেট ছিল অথবা ছিল হচ্ছে আপনার বসুন্ধরা কিংস এরেনা। কারণ সিলেটেও ওই রকম সুযোগ সুবিধা ছিল না। কিংস এরিনার মালিকদের সাথেও কথা বলেছি, তারা বলেছে যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তাদের খরচ আছে প্রায় 1 কোটি। যে এখানে কারেন্টের বিল থাকে, আপনি ফ্লাড লাইটে খেলবেন, কারেন্টের বিলের ব্যাপার আছে, আনুষঙ্গিক বিভিন্ন রকমের ইলেকট্রিসিটির ব্যাপার আছে, আর তারপরে ধরেন ম্যাচের আগের দিন প্র্যাকটিস হয়, তারপর মাঠ প্রিপারেশন, অনেক খরচ রকমের থাকে। তো এগুলো সব কিছু মিলে হয়তো কাছাকাছি চলে যায়, সেটার হিসাবটা আমার জানা নেই, বাট খরচ তো একটা আছে, বিশাল খরচ। এই খরচটা বাফুফে তো আর খরচটা দিবে না, কারণ এনএসসির ক্ষেত্রে তো বাফুফে ওরকম ভাবে খরচটা নিয়ে কি করে সেটা তো আর জানা নেই। হয়তো এনএসসি দেয়, হয়তো বাফুফে দেয়, কারণ সরকারি তো। এনএসসি যে আপনাকে ফ্রি লাইটটা দেয়, আচ্ছা, কারেন্টের বিলটা দেয় 50,000 টাকার উপরে একটা ম্যাচে আসে। মানে এই সব জিনিসগুলো নেগোশিয়েট করতে হবে। ওকে এমএলএ, আপনাকে এবং সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আড্ডায় ছিলাম সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে হামজা চৌধুরীর আগমনই বাংলাদেশ ফুটবলকে রাতারাতি বদলে দিতে পারবে না। বাংলাদেশ ফুটবলকে বদলাতে হলে দরকার হতে হবে পেশাদারিত্ব, এবং সেটা শুরু হতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেই। তবেই যদি বাংলাদেশের ফুটবলে আমূল পরিবর্তন আসে। আমরা চাই হামজার আগমনের মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিবর্তন আসুক, জেগে উঠুক বাংলাদেশের ফুটবল, আবার ফিরে যাক গণমানুষের কাছে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে নতুন বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বিডি আর্কাইভে।